সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, আদানির বিদ্যুতের দাম ৮১% বেশি, তবুও কিনছে সরকার, বোঝা সাধারণ মানুষের কাঁধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্য সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্যজনকভাবে সেনাবাহিনীকে বিভিন্ন অজুহাতে টাকা এবং বিভিন্ন সুবিধা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে ইকোনমিস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইকোনমিস্টের প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউশনের জরিপ অনুসারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো ধরনের হুমকি ছাড়াই শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর অযথা খরচ বাড়িয়ে চলেছেন। 2008 থেকে 2017 সাল পর্যন্ত এই খরচ বেড়ে 123% উন্নীত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সেনাবাহিনী তাদের ব্যবসায়িক মনোভাব ক্রমশ বাড়িয়ে চলেছেন। এর মধ্যে তারা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেনা কল্যাণ সংস্থা গড়ে তুলেছেন। সৈন্য এবং প্রবীণদের জন্য গড়া এই দুটি সংগঠন সেনাবাহিনীর স্বতন্ত্র হয়ে কাজ করে, কিন্তু পরিচালনা করা হয় কর্মকর্তাদের দিয়ে। সংস্থা দুটির ওয়েবসাইট অনুসারে সেনা কল্যাণ সংস্থার এই মুহূর্তে 60 বিলিয়ন টাকার সম্পত্তি রয়েছে এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন বিলাসবহুল হোটেল এবং একটি প্রতিষ্ঠান যেখানে জাতীয় নির্বাচনের জন্য ভোটিং মেশিন প্রস্তুত করা হয়। এসব মেশিন তৈরির জন্য নিয়ম থাকলেও কোনো টেন্ডার ডাকা হয়নি। গোয়েন্দা সংস্থা সহ বিরোধী দলের নেতাকর্মীরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে এখানে ভোটিং মেশিন এমনভাবে ডিজাইন করা হয় যেন ভোট কারচুপিতে সহজ হয়। সেনাবাহিনী সরকারের তরফ থেকে অনেকগুলো অবকাঠামো প্রকল্প পরিচালনা করেন বলে জানিয়েছেন ইকোনমিস্ট। আল জাজিরা যেসবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এসব অত্যন্ত উদ্বেগের বলে জানিয়েছে ইকোনমিস্ট। তারা জানায়, প্রত্যন্ত দ্বীপে রিফিউজি ক্যাম্প তৈরি করতে নৌবাহিনী $300 মিলিয়ন ব্যয় করেছিল। রাজধানী ঢাকায় মূল বিমানবন্দর সম্প্রসারণের দায়িত্ব দেয়া হয় বিমান বাহিনীকে। হাইওয়ে নির্মাণ পরিচালনার দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। এছাড়া বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে জমি দেয়া সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয়। তারা সকলেই এমন প্লট পান যার উপরে তারা 7 অ্যাপার্টমেন্ট সংশ্লিষ্ট 7 তলা পর্যন্ত ভবন নির্মাণের অধিকার পান। বাহ্যিকভাবে এটি আবাসন ভাতার একটি রূপ হলেও সিনিয়র অফিসাররা কয়েকটি ফ্ল্যাট বিপুল মূল্যে বিক্রি করে। চাকরি চলাকালীন অনেককে এবং অবসরপ্রাপ্ত অনেকে জাতীয় বন্দর কর্তৃপক্ষ ও চা চাষ নিয়ন্ত্রণকারী সংস্থার মতো জায়গাতে উচ্চ পদস্থ সরকারি চাকরি দিয়ে থাকেন। এমনকি যারা নিচের র্যাঙ্কে আছেন তাদের জন্য রয়েছে লাভজনক প্রগল ভাতা। সরকার শান্তি রক্ষা মিশনে মোতায়েন করা প্রতিটি বাংলাদেশি সৈন্যের জন্য জাতিসংঘ থেকে প্রাপ্ত প্রায় $10,000 ব্যয় করে। ইকোনমিস্ট জানায়, প্রধান প্রতিপক্ষ বিএনপির তুলনায় সেনাবাহিনীতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতটা ভালো অবস্থানে ছিল না। কেননা শেখ হাসিনা এক রাজনৈতিক পরিবার থেকে এলেও প্রতিপক্ষ দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর একজন সাবেক মেজরের স্ত্রী হিসেবে। খালেদা জিয়ার স্বামী একসময় সেনাবাহিনীর প্রধান ছিলেন, একই সাথে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন। সেই সুবাদে সেনাবাহিনীর নিকট বিএনপি জনপ্রিয় থাকলেও পিছিয়ে ছিল আওয়ামী লীগ। কিন্তু 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে সেনাবাহিনী থেকে বিএনপি পন্থীদের উচ্ছেদ করে তার আনুগত্যদের সামনের সারিতে টেনে নিয়ে আসেন। জেনারেল আজিজ আহমেদ তাদেরই একজন। একই সাথে সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টেনে আনেন। সেনাদের নিকট আত্মীয়দের আর্মি হসপিটালে সেবা নেওয়ার সুযোগ করে দেন, যে হাসপাতাল দেশের সেরা হাসপাতাল হিসেবে বিবেচিত। এমনকি 2015 সালে সেনাদের বেতন দ্বিগুণ করে দেন। এছাড়াও সেনাবাহিনীকে নিজের করে রাখার জন্য সেনাপ্রধানকে বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড় দিয়ে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ সেনাপ্রধান ও তার ভাইদের মাফিয়াগিরির যে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে সেখানে উঠে আসে, সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আলোচিত খুনের ফেরারি আসামি হলেও সরকারের পক্ষ থেকে কেন উদ্যোগ লক্ষণীয় নয়। কেবল তাই নয়, খুনের ফেরারি আসামি হলেও তারা সরকারি বিভিন্ন কাজের চুক্তি পেয়ে থাকেন। সরকারি বাহিনীকে ব্যবহার করে টাকার কুমির বনে যাচ্ছেন তারা। সরকারের প্রশ্রয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইয়েরা বিদেশে বসেও বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যবসা করেন।
এসব বিষয়ে শেখ হাসিনা ওয়াকিবহাল থাকলেও কখনো পদক্ষেপ নেননি। এমনকি তার তরফ থেকে এটাকে সবুজ সংকেত জ্বালিয়ে রাখাকেই প্রতিবেদনে উল্লেখ করেছেন। এসব বিষয় নিয়ে আল জাজিরা তথ্যচিত্র প্রকাশ করলেও শেখ হাসিনাকে উল্টো তাদেরই পক্ষ নিতে দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদনকে উল্টো গালগল্প ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে সেনাপ্রধান ও তার ভাইদের রক্ষা করার চেষ্টা করতে দেখা গেছে। ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই যে কেবল সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শেখ হাসিনা সেনাবাহিনীকে কবজা করে রেখেছেন তা নয়। ইকোনমিস্টের দাবি, সেনাবাহিনীকে কবজা করে রাখার পেছনে শেখ হাসিনার পিতৃহত্যার প্রতিশোধ লুকিয়ে আছে। শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে সপরিবারে নিহত হন। শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ওই সময় দেশের বাইরে ছিলেন বিধায় হত্যাযজ্ঞের কবল থেকে বেঁচেছিলেন। 75 এর ওই আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই সেনাবাহিনী, যারা তাকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। এখানে শেখ হাসিনা পরস্পর বিরোধী দুটি অবস্থানের একটিকে বেছে নিলেন। পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে অথবা পিতৃহত্যার প্রতিশোধ হিসেবে সেনাবাহিনীকে নিজের করায়ত্তে নিয়ে এলেন যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইকোনমিস্ট বলছে, যদিও স্বাধীনতার 50 বছরের মধ্যে 15 বছরই শাসন করেছে সেনাবাহিনী, এবার শেখ হাসিনাকে দিয়ে তারাই শাসন করছে। আর শেখ হাসিনাও সেনাবাহিনীর আনুগত্য কিনে সরকারের মধ্যমণি করে রেখেছেন। তবে রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘসূত্রতাও বেশি দিন টেকার নয় বলে জানিয়েছেন ইকোনমিস্ট। কেননা শেখ হাসিনার যোগ্য কোনো উত্তরসূরি না থাকায় শেখ হাসিনার সাথেই সেনাবাহিনীও রাজনীতি থেকে উধাও হয়ে যাবে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা ক্ষমতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কেবল সেনাবাহিনী নয়, অন্যান্য বাহিনীকেও নিজের আয়ত্তে নিয়ে এসেছেন। এর ফলে তাকেও দিতে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। তারই অংশ হিসেবে আল জাজিরা সেনা প্রধানের ভাইদের বিরুদ্ধে তথ্য প্রচার করলেও শেখ হাসিনা তার প্রতিবাদ করেছেন, এমনকি মাঠেও নেমেছেন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন, শেখ হাসিনার সেনা প্রধান ও তার ভাইদের রক্ষার মাধ্যমে মূলত নিজেকেই রক্ষা করছেন। সেনাপ্রধান ও তার ভাইদের দিকে টার্গেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে টার্গেট বলে ভাবতে চান তারা। তবে এক্ষেত্রে একমত হন যে শেখ হাসিনা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীদের অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন মূলত নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল হিসেবে। আদানির বিদ্যুতের দাম 81% বেশি, তবুও কিনছে সরকার, বোঝা সাধারণ মানুষের কাঁধে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের সরকারি ও বেসরকারি 5টি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি করে। বাকি কোম্পানিগুলোর তুলনায় আদানির বিদ্যুতের দাম 80.57% বেশি। বিপিডিবির 2022-23 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া পিটিসি ইন্ডিয়া লিমিটেড, এনভিভিএন লিমিটেড, শ্রেম্প কর্পো এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং আদানি গ্রুপের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি করে বিপিডিবি। এর মধ্যে 4টি কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়েছে 4.22 থেকে 9.95 টাকা। অন্যদিকে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে 14.02 টাকা। ভারত থেকে আমদানি করা বিদ্যুতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল আদানি গ্রুপের বিদ্যুৎ। আদানি সহ ভারতের সরকারি বেসরকারি 5টি কোম্পানির 8টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অন্য ভারতীয় কোম্পানিগুলোর গড় দামের তুলনায় আদানির বিদ্যুতের দাম 80.57% বেশি। বিপিডিবির 2022-23 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের যে 5টি কোম্পানি থেকে বিপিডিবি বিদ্যুৎ আমদানি করে সেগুলো হলো এনভিভিএন লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া, পিটিসি ইন্ডিয়া লিমিটেড, শ্রেম্প কর্পো এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং আদানি গ্রুপের আদানি পাওয়ার। বিপিডিবির প্রতিবেদনে দেখা যায়, আদানি ছাড়া ভারতের অন্যান্য কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়েছে 4.22 থেকে 9.95 টাকা। সেখানে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে 14.02 টাকা। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ সরকার ভারতের 8টি বিদ্যুৎ কেন্দ্রকে বিদ্যুৎ আমদানি বাবদ 9,000 কোটি টাকার বেশি পরিশোধ করেছে। তার মধ্যে 2টি কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ না নিয়েও পরিশোধ করা হয়েছে 150 কোটি টাকার বেশি। বাকি 6টি কেন্দ্র থেকে গত অর্থ বছরে বিদ্যুৎ আমদানি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ আছে, আগের অর্থ বছরের তুলনায় 2022-23 অর্থ বছরে ভারত থেকে আমদানি করা সব বিদ্যুতের দাম বেড়েছে।
2021-22 অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানি করতে গড় ব্যয় হয়েছিল 6.11 টাকা। 2022-23 অর্থ বছরে খরচ হয়েছে 8.77 টাকা, অর্থাৎ দাম বেড়েছে 43.53%-এরও বেশি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।